আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। সর্বপ্রথম জানিয়ে দিব সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। জামায়াতের শূরা সদস্য নির্বাচন হয় যেভাবে। হাসিনার রায়ের প্রতিক্রিয়ায় যা বলল বামজোট। ভিসা ইস্যুতে ব্রিটিশ হাইকমিশনের সতর্কতা। হাসান মামুনে একাট্রা বিএনপি, ভিপি নূরকে ঘিরে উত্তেজনা। এত সময় শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার জানিয়ে দিব সংবাদের বিস্তারিত। জামায়াতের শূরা সদস্য নির্বাচন হয় যেভাবে। বাংলাদেশ জামায়াতে ইসলামের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফরম কেন্দ্রীয় মজলিসের শূরা নির্বাচনে অভ্যন্তরীণ ভোট গ্রহণ চলছে। সারা দেশের রুকনদের প্রত্যক্ষ গোপন ব্যালটে এই ভোট গ্রহণ কার্যক্রম চলমান রয়েছে। 6 নভেম্বর থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ শেষ হবে 20 নভেম্বর। দলের নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। জামাতের গঠনতন্ত্রের 20 ধারায় 4 উপধারায় বলা হয়, সারা দেশের সদস্যরা বিদায়ী কর্ম পরিষদ, নির্বাহী পরিষদ কর্তৃক নির্ধারিত জামাতের রুকনদের অনুপাতিক হার মোতাবেক মজলিসের শূরার সদস্য নির্বাচন করবেন, কিন্তু কোনো সাংগঠনিক জেলা প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হবে না। সূত্র মতে সারা দেশের লক্ষাধিক সদস্যের সরাসরি ভোটে আগামী 2026, 27 ও 28 এই 3 বছরের জন্য 180 জন শূরা সদস্য নির্বাচিত হবেন। এছাড়া জামায়াতের আমির কিছু সংখ্যক সদস্যকে শূরা সদস্য হিসেবে মনোনয়ন দিতে পারবেন, তবে তার সংখ্যা নির্বাচিত সদস্যদের সংখ্যার শতকরা 5 ভাগের বেশি হবে না। জামায়াতের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন। অক্টোবরে সারা দেশে রুকনদের ভোটে ইতিমধ্যে আমিরে জামাত নির্বাচন সম্পন্ন হয়েছে, যাতে বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান 2026 থেকে 28 মেয়াদের জন্য তৃতীয়বারের মতো দলের আমির নির্বাচিত হয়েছেন। জামায়াতের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, নভেম্বরের শেষ নাগাদ মজলিসের শূরার নির্বাচনের ফল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। ডিসেম্বরের শেষ সপ্তাহে আমিরে জামাত ও নবনির্বাচিত মজলিসের শূরার সদস্যদের শপথ হতে পারে একই সম্মেলনে। জামায়াতে আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল। মঙ্গলবার সকালে জামায়াতে আমিরের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাংকের ঢাকাস্থ আঞ্চলিক অফিসের পরিচালক মিস্টার জং ডেনিস পেসমে এর নেতৃত্বে তার সঙ্গে ছিলেন বিশ্বব্যাংকের ঢাকা ডিভিশনের অর্থ উপদেষ্টা মিস্টার মেহরিন এ মাহবুব ও অপারেশন ম্যানেজার MS গায়েল মার্টিন। জামায়াতের আমিরের সঙ্গে ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মিজানুর রহমান ও সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল্লাহ এবং জামায়াতে আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান। বৈঠকে বাংলাদেশের বিভিন্ন আর্থিক খাতের অবকাঠামোগত সংস্কার ও উন্নয়ন, টেকসই অর্থনীতি করা ব্যবস্থা ও সামাজিক খাতের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয়। ভিসা ইস্যুতে ব্রিটিশ হাইকমিশনের সতর্কতা। যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করার সময় জাল কাগজপত্র জমা দিলে 10 বছরের ভিসা নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। আজ ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এক সতর্কবার্তায় এ তথ্য জানায়। সতর্কবার্তায় জানানো হয়, যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করার সময় জাল কাগজপত্র জমা দিলে 10 বছরের ভিসা নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। সবসময় বৈধ কাগজপত্র জমা দিন, এ বিষয়ে কোনো ঝুঁকি নেবেন না। হাসান মামুনে একাট্রা বিএনপি, ভিপি নূরকে ঘিরে উত্তেজনা। পটুয়াখালী 3 আসনে বিএনপির প্রার্থী ঘোষণা না হওয়ায় চরম হতাশা আর উদ্বেগে দিন কাটাচ্ছেন দলীয় নেতাকর্মীরা। দলীয় প্রার্থী না পাওয়া বা ধানের শীষের প্রতীক ভোট দিতে না পারার আশঙ্কা ভর করছে তাদের মনে। জোটের প্রার্থীকে আসন ছেড়ে দেওয়ার গুঞ্জনে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা মনমরা হয়ে সময় কাটাচ্ছেন। তাদের শঙ্কা, হাসান মামুন মনোনয়ন না পেলে আসনটি এবারও ব্যাহত হতে পারে। 10 মিনা গলাচিপা আসনটি সবশেষে জোটকে দেওয়া হবে নাকি দলীয় প্রার্থীকেই বেছে নেবে বিএনপি? দিনরাত এমন হিসাব করছেন তৃণমূলের নেতারা। স্বাধীনতার পর সরাসরি জনগণের ভোটে ও প্রতিযোগিতামূলক কোন সংসদ নির্বাচনেই বিএনপি এ আসনে জয়লাভ করতে পারেনি। যোগ্য প্রার্থী নির্বাচন ও জনগণের কাছে আস্থা অর্জন না করতে পারা ছিল অন্যতম প্রধান কারণ।
আওয়ামী লীগের এই আসনটি কখন ও কি জেতা হবে না, বিএনপির এমন হিসাব নিকাশ ভোটারদেরও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকা অনুযায়ী পটুয়াখালী ৩ আসনে প্রার্থী ঘোষণা আপাতত স্থগিত রাখা হয়েছে। এতেই সন্দেহ ভর করছে বিএনপির নেতাকর্মীদের মনে। দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের তথ্য মতে আলোচিত এই আসনটিতে বিএনপির প্রার্থী হিসেবে যোগ্যতায় সবার উপরে আছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকেই প্রার্থী হিসেবে চান। তাকে ঘিরে একাট্টা। মনোনয়নের জন্য ঢাকায় সাক্ষাতের জন্য ডাকা হয়েছিল তাকে। এই আসনে মনোনয়ন প্রত্যাশা করেছেন দশমিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাওলাদার মোহাম্মদ ইফতিয়াস উদ্দিন জয়। নির্বাচন করা গুঞ্জন রয়েছে আওয়ামী লীগের বর্তমান কার্যক্রম নিষিদ্ধ দল সাবেক এমপি গোলাম মৌলানা রনির। জামায়াতে ইসলাম থেকে এই আসনে অধ্যাপক মোহাম্মদ শাহ আলমকে করা হয়েছে প্রার্থী। একইভাবে হাফেজ মৌলানা মুফতি আবু বকর সিদ্দিক নামে একজনকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছেন ইসলামী আন্দোলন। অন্যদিকে আসনটি জোটের কারণে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে আসন ছেড়ে দিতে পারে বিএনপি, এমন গুঞ্জনও দীর্ঘদিনের। গণ অধিকার পরিষদের সঙ্গে বিএনপির জোটের গুঞ্জন থেকেই আসনটি ঘরে সহিংসতার ঘটনা ঘটে যাচ্ছে। গণ অধিকার পরিষদ বিএনপির মিত্র হিসেবে পরিচিত হলেও দিন যত যাচ্ছে ক্রমশই স্থানীয় বিএনপি ও গণ অধিকার পরিষদের সম্পর্কের অবনতি হচ্ছে। ঘটছে সংঘর্ষের মতো ঘটনাও। সমাবেশে পটুয়াখালী ৩ আসনে বিএনপির প্রার্থীকে মামুন নাকি ভিবিনুর, এই তর্কে গলাচিপিয়া বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২০১৮ সালের সংসদ নির্বাচনে হাসান আল মামুন মনোনয়ন পাচ্ছেন এমনটাই নিশ্চিত ছিল। তারেক রহমান এখন মানবতার দূত। রিজভী অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এবং তাদের সহযোগিতা করে তারেক রহমান এখন মানবতার দূত হিসেবে কাজ করছেন বলে মন্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, তারেক রহমান ব্যক্তিগত অনুসন্ধানের মাধ্যমে সারা দেশের অসহায়, নির্যাতিত, নিপীড়িত, অভাবী কিন্তু মেধাবীদের খুঁজে বের করেন। তারপর গোপনে তাদেরকে নিয়মিত সহযোগিতা করেন। এক্ষেত্রে তিনি ডান হাতে দান করলে যেন বাম হাত না জানে ইসলামের সেই মহান নীতি ও আদর্শ অনুসরণ করেন। মঙ্গলবার দুপুরে বগুড়ার ঐতিহাসিক শহীদ খোকন পার্কে তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আমরা বিএনপি পরিবার আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প, ছাত্রছাত্রীদের মাঝে বই, শারীরিকভাবে অক্ষমদের হুইল চেয়ার এবং চাষিদের মধ্যে কৃষি উৎপাদন বিতরণ অনুষ্ঠানে রিজভী এসব কথা বলেন। রিজভী বলেন, বিনা ভোটে এবং রাতের ভোট দিনে করে শাসন ও বিচার বিভাগের উপর নির্ভর করে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন। ২০১৮ সালে দিনের ভোট রাতে করার জন্য তিনি নিজের পছন্দের ব্যবসায়ী সিন্ডিকেটের কাছ থেকে ৮,০০০ কোটি টাকা সংগ্রহ করেন। এর মধ্যে ৩,০০০ কোটি টাকা ব্যয় করেন প্রশাসন, পুলিশ এবং বিভিন্ন বাহিনী ও এজেন্সিকে ম্যানেজ করতে। বাকি ৫,০০০ কোটি টাকা ৪ জন মিলে ভাগ করে নেন। তিনি বলেন, প্রতিশোধ পরায়ণ হয়ে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বামীর ভিটা থেকে নির্মমভাবে উচ্ছেদ করেন। সেদিন অশ্রু সজল চোখে খালেদা জিয়া বলেছিলেন, আল্লাহ আপনাদের বিচার করবেন। নিজের অপকর্মের সব সহযোগীদের অসহায়ভাবে ফেলে রেখে ভারতে পালিয়ে যাওয়ার মধ্যে